প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল রিমাল। সন্ধ্যার পর আঘাত হানতে পারে ৯ জেলায়। ১০ নম্বর মহাবিপদ সংকেত, ১০ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। এমপি আনার হত্যার তদন্তে ভারত গেল গোয়েন্দারা। ইন্টারপোলের মাধ্যমে শাহিনকে দেশে আনার চেষ্টা করা হবে বলেছেন ডিবি প্রধান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমাল আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ মোংলা খেপুপাড়া হয়ে পশ্চিমবঙ্গ অতিক্রম করতে পারে। আবহাওয়া অফিসের পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে। অগ্রভাগ আজ বিকাল ৩টার থেকেই উপকূলীয় জেলাগুলিতে ১৪টা জেলা আছে, সেই সমস্ত জেলাগুলিতে এর অগ্রভাগের প্রভাবে ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে জোরো হাওয়া বয়ে যাবে এবং এটা যতই সাইক্লোনটা উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে ততই সেই দমকা বাতাস এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং এটা স্থলভাগের দিকে ততই অগ্রসর হবে এবং ফাইনালি এর যে কেন্দ্র এটি মধ্যরাতের মধ্যে এটা বাংলাদেশের উপকূল অতিক্রম সম্পন্ন হবে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সৈকত, ঘূর্ণিঝড় রিমেলের সর্বশেষ অবস্থান সম্পর্কে আবহাওয়া অফিস কি বলছে আমাদের জানাবেন। প্রবল যে ঘূর্ণিঝড় রিমাল, এটা নিয়ে কিন্তু আবহাওয়া অফিস বেশ তৎপর রয়েছে। এখন তার কি পরিস্থিতি, কোন দিক দিয়ে অগ্রসর হবে, বাংলাদেশ যখন অতিক্রম করবে এর ভয়াবহতা কিরকম হবে, সব নিয়ে কিন্তু আবহাওয়া অফিস তারা খোঁজ নিচ্ছে এবং সেটা কিন্তু জানাচ্ছে। তাদের নিজস্ব যে বুলেটিন, ঘন্টার বুলেটিন, সেটার মাধ্যমে জানাচ্ছেন এবং বেলা ১১টার কিছুক্ষণ আগে পরিচালক আজিজুর রহমান তিনি কিন্তু একটা আনুষ্ঠানিক ব্রিফ করেছেন এবং সেটার মাধ্যমে আপনারা দর্শক ও বাংলাদেশের দর্শক যে জানলো যে আজকে সন্ধ্যা নাগাদ এটার অতিক্রম করবে বাংলাদেশ এবং মধ্যরাত কিন্তু এটা আঘাত হানবে। আর এটার যে স্থলভাগ সেটা কিন্তু বিকেলের দিকে কিন্তু উপকূলীয় অঞ্চল, পায়রা সমুদ্র বন্দর বা খেপুপাড়া এই এলাকা দিয়ে অতিক্রম করবে, আঘাত হানবে এবং যেহেতু পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং কক্সবাজার চট্টগ্রামে ৯ নম্বর বিপদ সংকেত এবং এই যে উপকূলের যে ১৬টি জেলা রয়েছে, এই যখন এই রিমাল অতিক্রম করবে এই ১৬ জেলায় কিন্তু জলোচ্ছ্বাস, নিম্নাঞ্চল কিন্তু সেটা কিন্তু ৮ থেকে ১০ ফুট বেশি আরও কিন্তু উচ্চতা জলোচ্ছ্বাস সেখান থেকে প্রবাহিত হবে এবং ঝড় বৃষ্টির পরিমাণও কিন্তু বাড়বে। এখানকার যে মানুষ বা উপকূলীয় সব কিন্তু কার্যক্রম বন্ধ রাখাই হয়েছে এবং যখন এটা আঘাত আনবে, যেহেতু ঝড়ের পরিমাণ, বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এলাকার কার্যক্রম বলছে ১০ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে এবং সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে, যাতে কোনো ধরনের বড় ধরনের ক্ষতির থেকে সাধারণ মানুষের যাতে নিরাপদ আশ্রয় যাতে সেই বিষয়গুলি কিন্তু আবহাওয়া অধিদপ্তর তারা ঘন্টার পর ঘন্টার যে ঘন্টা বুলেটিন সেগুলো তারা কিন্তু জানাচ্ছে এবং উপকূলীয় যে ১৬ জেলার মানুষ তাদের কিন্তু বেশ সতর্কের সহিত কিন্তু থাকতে বলা হচ্ছে। এই আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হচ্ছে রিমালের এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ। বইছে ধমকা হাওয়া, বন্ধ রয়েছে মোংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রম। তবে সাইক্লোন শেল্টারগুলোতে এখনও কেউ আশ্রয় নেয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা রয়েছে আলাদা ২টি কন্ট্রোল রুম। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের কোনো প্রভাব পড়েনি বন্দরনগরী চট্টগ্রামে। তবে সতর্কতার জন্য বন্দরের নিজস্ব অ্যালার্ট ৩ জারি করা হয়েছে। এদিকে রিমালের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। থেমে থেমে ধমকা বাতাস বয়ে যাচ্ছে। জেলার উপকূল জুড়ে মাইকিং করে লোকজনদের নিরাপদে আশ্রয়ে চলে যেতে বলা হচ্ছে। সকাল থেকে শহরতলি সমুদ্র পাড়ের নাজিরার, টেকনাফ, কুতুবদিয়াপাড়া ও চরপাড়ার লোকজনকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। সাতক্ষীরায় মৃদু ঝড়ো বাতাস সহ নদ নদীর পানি ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ১৬৯টি আশ্রয় কেন্দ্র সহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। কুয়াকাটায় ঘূর্ণিঝড়ের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। উত্তাল রয়েছে সাগর। রিমালের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস। দর্শক, উপকূল এলাকাগুলোর সর্বশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের জেলা প্রতিনিধিরা।
কিন্তু রিমালের প্রভাবটা অনেকটা চোখে পড়ছে পটুয়াখালীতে। স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট পানির উচ্চতা বাড়বে। পাশাপাশি এখানে কিন্তু 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া পটুয়াখালীর যে এখন বর্তমান পরিস্থিতি, তাতে সকাল থেকে এখন বৃষ্টি নেই, তবে বাতাস, দমকা বাতাস কিন্তু হচ্ছে। পাশাপাশি আপনার মেঘাচ্ছন্ন আকাশও রয়েছে। এই ছিল আমার কাছে পটুয়াখালীর সর্বশেষ তথ্য। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়েছে বলে ধারণা ডিবির। তাকে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সকালে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি। এমপি আজিমের হত্যা তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্য সকালে কলকাতা যাবার আগে সাংবাদিকদের সাথে কথা বলে ডিবি প্রধান হারুনুর রশিদ। প্রতিনিধি দলে রয়েছেন ওয়ারিক বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহিদুর রহমান। ডিবি প্রধান জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে আবেদন করা হবে। শাহীন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দল কলকাতা প্রথমে ঘটনাস্থলে যাবেন, এরপর ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে। আর্থিক খাতে দুর্নীতি ও খেলাপি ঋণের ভারে দেশের ব্যাংকিং খাতের দুর্দশার মধ্যে বড় মুনাফায় রয়েছে বিদেশি ব্যাংকগুলো। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলেছেন, আস্থাহীনতা ও ব্যাংকিং খাত সহ দেশের সার্বিক অর্থনীতি সংকটে আরও ঘনীভূত করছে, যার নেতিবাচক প্রভাবে এখন টানা পতনের মধ্যে শেয়ার বাজার। সরকারের দৈনন্দিন ব্যয় মেটাতে স্বল্প মেয়াদী বৈদেশিক ঋণ নেওয়াকে আরও বিপজ্জনক বলে মনে করছেন বিশ্লেষকরা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। অর্থনীতির নানা খাতে দেশের সার্বিক অর্থনীতি কতটা সংকটাপন্ন তা নিশ্চিতভাবে দেখিয়ে দিচ্ছে রিজার্ভ পরিস্থিতি। মাত্র 2.5 বছরের ব্যবধানে ব্যবহারযোগ্য রিজার্ভ $48 বিলিয়ন থেকে নেমে গেছে 13 বিলিয়নে। আর ডুবতে বসা ব্যাংকিং খাতকে বাঁচাতে একীভূতকরণের পথে হাঁটছে সরকার। এরই মধ্যে 4 ব্যাংকের মধ্যে সই হয়েছে চুক্তি। ব্যাংকিং খাতে যে বড় অব্যাহত ক্ষরণ, সেটাও কিন্তু কোনোভাবে হ্রাস টানা যায়নি। সিপিডিতেই বলা হয়েছে যে প্রায় 5,18,000 কোটি টাকার মতো অনাদায়ী রয়ে গেছে। ঋণ প্রাপ্তির ক্ষেত্রেও আমরা উত্তর কিন্তু আমাদের চ্যালেঞ্জ বাড়ছে। এখন আস্তে আস্তে আমাদের উচ্চ সুদের ঋণের দিকে যেতে হচ্ছে। আগে যেগুলো স্বল্প সুদ যেগুলো পাওয়া যেত সেগুলো কমে যাচ্ছে, যার সাথে ব্যয়বহুল ঋণ নিতে হচ্ছে। আমার ইম্পোর্ট কমে যাচ্ছে, এই যে রিজার্ভ কমার কারণে ফ্যাক্টরিতে উৎপাদন কমে যাবে, ইনভেস্টমেন্ট কমতেছে, কনজাম্পশন কমতেছে। তো এই যে শেয়ার বাজারের কোম্পানিগুলো তো ইনকাম করে ইকোনমি থেকে, তাহলে শেয়ার বাজারের কোম্পানিগুলোর আর্নিংস কমে যাবে, এবার যাচ্ছেও। দেশের ব্যাংকগুলোর চরম আস্থা সংকটে আমানতকারীরা এখন বিদেশি ব্যাংকের দিকে ঝুঁকছেন। 12-13টা ব্রাঞ্চ নিয়ে ফরেন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার, নাম ধরেই বলি, 3,000 কোটি টাকা তাদের নেট প্রফিট। আর কয়েকশো ব্রাঞ্চ নিয়ে বাংলাদেশে বেস্ট অফ দ্য বেস্ট ব্যাংক যেগুলো বলি, তাদের সর্বোচ্চ মুনাফা হচ্ছে 700 থেকে 800 বা 900 কোটি টাকা। তো ওরা কয়েকটা ব্রাঞ্চ, এর অর্থটা কি? মানুষ ওদের কাছে সুদ ছাড়ছে না, রেট অফ মানে সুদের হার ছাড়ছে না, শুধু কনফিডেন্সের কারণে, বিশ্বাসের কারণে টাকা রেখে আসছে। ওইসব ব্যাংক আবার ওই যে আমাদের দুস্থ ব্যাংকগুলো যাদের লিকুইডিটি শর্টেজ, তাদেরকে লোন দিচ্ছে। বিদেশি ঋণ নেওয়া ও ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হবার কথা বলছেন বিশ্লেষকরা। দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য ঋণগুলো নেওয়া হতো, যাতে এগুলো ইনভেস্টমেন্ট হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, সরকার তার ডে টু ডে যে কস্ট বা সেটা মেটানোর জন্য নিচ্ছে, যেটা আরও বেশি ভয়ঙ্কর। আর্থিক খাতের যে ক্ষরণ বা বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যে আমাদের দুর্বলতা বা অসহায়ত্ব তৈরি হচ্ছে, 48 বিলিয়ন থেকে কমে এখন $13 বিলিয়ন ব্যবহারযোগ্য অ্যামাউন্ট থাকা। কিন্তু ইনফ্যাক্ট আসলে এর সঙ্গে যদি অনাদায়ীগুলো যদি যোগ করেন, তাহলে তো আমি বলবো যে এটা আসলে এক অঙ্কের ঘরে রয়েছে এই পরিমাণটি। এখন কম প্রয়োজনীয় সরকারি ব্যয় আপাতত না করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। প্রকল্প ব্যয় সেগুলোকে কমিয়ে আনা। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।